সুপ্রিম কোর্ট চাকরি বাতিল করেছেন, যারা বৈধভাবে নিযুক্ত হয়েছিলেন তাদেরও চাকরি বাতিল হয়েছে, যারা অবৈধভাবে নিযুক্ত হয়েছেন তাদের সঙ্গে। তো এখন এটা যারা বৈধভাবে নিযুক্ত হয়েছিলেন তাদের তো ন্যায্য দাবি আছে আন্দোলন করার, আর যারা অবৈধভাবে নিযুক্ত হয়েছেন তারা তো টাকা দিয়েছেন, তারা তো টাকাগুলো ফেরত চাইবেন যদি প্রকাশ করে দেওয়া হয়। মিরার ইমেজ কার কাছে আছে? এখন যদি এসএসসি বলে মিরার ইমেজ আছে, তাহলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট প্রশ্ন করবে না যে আমরা যখন বললাম তোমরা তালিকা দাও, তাহলে দাওনি কেন? দেখুন, যার চাকরি বাতিল হয়েছে যদি তিনি বৈধভাবে নিযুক্ত হন তাহলে পড়ালে আপনার কিছু বলার নেই, তাকে বেতন দিলে কন্টেম্প্ট অফ কোর্ট। স্যার, এই যে এসএসসি মামলা, এটা তো আজ থেকে চলছে না, বহু বছর ধরে চলছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ এই যে আন্দোলন বৈঠক, তার দুদিনের মাথায় যোগ্যদের তালিকা দিয়ে দিল এসএসসি, এটা কি করে সম্ভব? যোগ্যদের তালিকা আপনি বলতে কি বোঝাচ্ছেন? একটা চাকরির জন্য কে যোগ্য? ধরুন 11-12 শিক্ষক, তার যদি অনার্স বা মাস্টার ডিগ্রি থেকে বিএড থেকে তাহলেই তো যোগ্য। তো যোগ্যদের তালিকা তৈরি করা তো কোনো ব্যাপারই না। প্রশ্নটা যোগ্য অযোগ্যের নয়, প্রশ্নটা হচ্ছে যে কারা বৈধভাবে চাকরি পেয়েছেন, কারা অবৈধভাবে টাকা দিয়ে চাকরি কিনেছে। তো এই যে তালিকা যেটা পাঠিয়েছে সেটা যোগ্য অযোগ্য বলেনি। আপনারা ওই যে কমিউনিকেশনটা পাঠিয়েছে সেটা পরীক্ষা করে দেখুন। তারা একটা তালিকা দিয়েছে যে এরা টেন্টেড, এবং অন্য তালিকায় বলেছে আদার্স। তা আদার্স মানে কি যোগ্য? না, আদার্স মানে যোগ্যও নয়, বৈধভাবে চাকরি পাওয়াও নয়। আদার্স মানে আদার্স, তার মধ্যে বৈধভাবে চাকরি পাওয়া লোকও আছে, অবৈধভাবে চাকরি পাওয়া লোকও থাকতে পারে। তো যে তালিকা দিয়েছে সে তালিকার কোনো অর্থ হয় না। এই যারা আন্দোলন করছে তাদেরকে বিভ্রান্ত করার জন্য, সময় কেনার জন্য এসব করছে। কিন্তু তালিকায় তো স্পষ্ট লেখা আছে যে যোগ্যদের সংখ্যা 19,000-এর কাছাকাছি। আপনি তো আবারও গন্ডগোল করছেন। আমি বলছি যে তালিকায় কোথাও যোগ্য লেখা নাই, তালিকার কোথাও লেখা নাই যে এরা বৈধভাবে চাকরি পেয়েছে। তালিকায় লেখা আছে যে এই তালিকাটা হচ্ছে টেন্টেড, মানে যাদের বিরুদ্ধে সিবিআই প্রমাণ জোগাড় করেছে, আর অন্য তালিকাটা বলেছে আদার্স, মানে যাদের বিরুদ্ধে সিবিআই জোগাড় করেছে তাদেরকে বাদ দিয়ে যারা আছে। তো আদার্স মানে কি যোগ্য? আদার্স মানে কি বৈধভাবে চাকরি পাওয়া? না। যেটা বিভিন্ন গণমাধ্যমে আপনারা প্রচার করছেন সেটা ভুল প্রচার, এবং আন্দোলনকারীরাও যে পরিভাষা ব্যবহার করছে ভুল পরিভাষা। কিন্তু স্যার, হঠাৎ এতগুলো বছর পর এই দুদিনের বৈঠকে এই তালিকা প্রকাশ। আমি তো বললাম সুপ্রিম কোর্ট চাকরি বাতিল করেছেন, যারা বৈধভাবে নিযুক্ত হয়েছিলেন তাদেরও চাকরি বাতিল হয়েছে, যারা অবৈধভাবে নিযুক্ত হয়েছেন তাদের সঙ্গে। তো এখন এটা যারা বৈধভাবে নিযুক্ত হয়েছিলেন তাদের তো ন্যায্য দাবি আছে আন্দোলন করার, আর যারা অবৈধভাবে নিযুক্ত হয়েছেন তারা তো টাকা দিয়েছেন, তারা তো টাকাগুলো ফেরত চাইবেন যদি প্রকাশ করে দেওয়া হয় এখন। তো সেই জন্যে সময় নেওয়ার জন্যে এবং আন্দোলনটাকে স্তীমিত করে দেওয়ার জন্যে তারা এইসবগুলো করছেন। তারা যদি কারা বৈধভাবে চাকরি পেয়েছেন, কারা অবৈধভাবে চাকরি পেয়েছেন সেটা বলতেই পারতেন, তাহলে তো হাইকোর্টের তালিকা দিয়ে দিতেন, সুপ্রিম কোর্টের তালিকা দিয়ে দিতে হতেন, তাহলে তো চাকরি বাতিলই হতো না যারা বৈধভাবে চাকরি পেয়েছেন তাদের। তাহলে আমরা দেখেছিলাম যে প্রাপ্তভূষণ এবং এসএসসি চেয়ারম্যানের সাথে এই চাকরি প্রার্থীদের যে বৈঠক, সেই বৈঠকে তারা বলেছিলেন যে 21 তারিখের মধ্যে মিরর ইমেজ প্রকাশ করবে এসএসসি। তাহলে কি সেটাও কোথাও না কোথাও কি সম্ভব? মিরার ইমেজ কার কাছে আছে? এখন যদি এসএসসি বলে যে আমার কাছে মিরর ইমেজ আছে, তাহলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট প্রশ্ন করবে না যে আমরা যখন বললাম তোমরা তালিকা দাও, তাহলে দাওনি কেন? কি করবে কিনা? তো মিরর ইমেজ তাদের কাছে যদি থাকে তাহলে তখন তারা দিলেন না কেন? এখন তারা কোথায় কবর থেকে বের করছেন? এটা তো হয় না। মিরর ইমেজ থাকলে তাদের কম্পিউটারে থাকবে, তো তখনও তো সেটা পাওয়া যেত। তা আমি তো বলছি এটা লোকগুলোকে বিভ্রান্ত করার জন্য করা হচ্ছে, এগুলো করে কিছু হবে না। সুপ্রিম কোর্টে রিভিউ কখন করা যায়? যে কিছু তথ্য ছিল বা কিছু আইন ছিল যেটা কোর্টের সামনে পেশ করা যায়নি। তা এমন কি আছে
যেটা আগে তাদের জানা যায়নি, কোর্টের সামনে পেশ করা যায়নি, তারা সেটা বলুন। আপনার যে তালিকার কথা বলছেন, তো তালিকাটা আপনারা চান। আজকে কত তারিখ হলো? 14 তারিখ না 13 তারিখ? 14 তারিখ। তো তাহলে আর তো খুব বেশি দেরি নাই, 21 তারিখে। তাহলে 21 তারিখে দেখুন কি প্রকাশ হচ্ছে, তাহলেই বুঝতে পারবেন আমি যেটা বলছি সেইটা না আপনারা যেটা বলছেন সেইটা। আপনারা দেখুন যে কারা টেন্টেড, কারা আদার্স, সেটা আপনারা পাবেন। সেটা দিয়ে আপনারা কি করবেন তখন চিন্তা ভাবনা করেন। কিন্তু রিভিউ পিটিশন করে লাভ কি হবে? কারণ কি নতুন তো কোনো তথ্য নেই, এই সুপ্রিম কোর্টের সময় নষ্ট করা নয় কোথাও না কোথাও গিয়ে? সুপ্রিম কোর্ট সেটা বুঝবেন, যে সুপ্রিম কোর্ট সেটা দরখাস্তটা দেখার সঙ্গে সঙ্গে বাতিল করবেন, না সুপ্রিম কোর্ট তাদেরকে আবার কোনো সুযোগ দেবেন যে ঠিক আছে দাও। তো সুপ্রিম কোর্ট যেরকম করে তার উপর নির্ভর করবে। কিন্তু আমার ধারণা তাদের যদি কারা অবৈধভাবে নিযুক্ত হয়েছে এটা বলার ক্ষমতা থাকতো, তাহলে হাইকোর্টেই তো সেটা দিয়ে দিতেন, তাহলে বৈধভাবে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরিটা বাতিল হতো না। সুপ্রিম কোর্টে তারা দিয়ে দিতেন, তাহলে বৈধভাবে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি তো বাতিল হতো না। কিন্তু তাদের ক্ষমতা নেই, কারণ অবৈধভাবে যারা চাকরি পেয়েছেন তাদের তালিকা যদি প্রকাশ করে দেন, এখনো যদি করে দেন, তাহলে তাদের তো চাকরিটা যাবে এবং তারা আর চাকরি পাবেন না। তাহলে তারা ওই 90%, 10% পুরো টাকাটা ফেরত চাইবেন। তাহলে 90% যারা নিয়েছেন তাদেরও রেহাই থাকবে না। সেই জন্য এই তালিকা তাদের পক্ষে দেওয়া সম্ভবই না, তাদের ক্ষমতাই নাই, দিতেই পারবেন না। কিন্তু অন্যদিকে তো আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীর পরে একেবারে অভিষেক ব্যানার্জিও বললেন যে সুপ্রিম কোর্টের রায় পছন্দ না হলে তো সমালোচনা করতেই পারি। তা কন্টেম্প অফ কোর্ট এটা দেওয়ার মানেটা কি? না, দেখুন, কোর্ট একটা রায় দিয়েছে, সুপ্রিম কোর্ট আমাদের দেশের সুপ্রিম, মানে তার উপর আর কোনো কোর্ট নাই। সেই রায়কে আমি অমান্য করতে পারি না। কিন্তু রায় যদি আমার পছন্দ না হয়, যে আমি যদি বলতে পারি যে এই রায়টা আইন অনুসারে হয়নি, বা এই আইনটার যে ফ্যাক্ট ছিল সেই ফ্যাক্টের উপর ভিত্তি করে হয়নি, কোনো ফ্যাক্টকে বিবেচনা করা হয়নি, সেগুলো যে কেউ বলতে পারে, সেটা কন্টেম্প না। যদি বলা হয় যে আমি আইনটা মানছি না, বা যদি তাতে কোনো এরকম দোষারোপ আরোপ করা হয় যে তারা এটা ঘুষ খেয়ে রায় দিয়েছে কি প্রভাবিত হয়ে রায় দিয়েছে, তখন সেটা কন্টেম্প হতে পারে। কিন্তু যতক্ষণ ফেয়ার কোনো ক্রিটিসিজম কেউ করেন, যে আইন বা যে ঘটনা সমূহ যেগুলো কোর্টের বিবেচনা সেগুলো কোনোটা বিবেচনা করা হয়নি, বা কোনো আইনটা ঠিকভাবে প্রয়োগ করা হয়নি, সে সমালোচনা করার অধিকার আছে। কিন্তু এই যে সুপ্রিম কোর্টের রায়ের পরেও অনেকে স্কুলে যাচ্ছেন, পড়াচ্ছেন। দেখুন, যার চাকরি বাতিল হয়েছে যদি তিনি বৈধভাবে নিযুক্ত হন, তাহলে পড়ালে আপনার কিছু বলার নেই, তাকে বেতন দিলে কন্টেম্প্ট অফ কোর্ট হবে। কিন্তু তিনি যদি বিনা বেতনে পড়াতে রাজি থাকে, আপনার আপত্তি কিসের? কিন্তু যারা অবৈধভাবে নিযুক্ত হয়েছে তাদের ক্ষেত্রে আপত্তি আছে, কারণ তাদের মধ্যে এমন লোক থাকতে পারে যে যার পড়ানোর যোগ্যতা নাই। তাহলে একজন অযোগ্য লোকের কাছে আমার আপনার ছেলে মেয়ে পড়বে কেন? সেখানে আপত্তি হবে। অতএব এখনো তো বাছাই যায়নি যে কে বৈধভাবে নিযুক্ত হয়েছে, কে অবৈধভাবে নিযুক্ত হয়েছে। অতএব যারা অবৈধভাবে নিযুক্ত হয়েছে তারাও সেটার সুযোগ নিচ্ছে।